আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের গত ক্লাস ছিল ফৌজদারি কার্যবিধির ১ ধারা, যেখানে হচ্ছে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ হিসেবে অভিহিত হবে। ২ ধারা ১ এর ২ এ বলা হয়েছে এটা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। ৪ ধারা ছিল সংজ্ঞাসমূহ। ৫ ধারায় এটা হচ্ছে অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না। ৬ ধারা হচ্ছে আদালতের শ্রেণী বিভাগ। তারপরে আমরা আলোচনা করেছিলাম ৮ ধারা, তারপর ১০ ধারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ১২ ধারা আলোচনা করেছিলাম স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে ২২ ধারা মফস্বল এলাকায় জাস্টিস অফ দ্য পিচ। ২৫ ধারা আলোচনা করেছিলাম পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিচ। তারপর আলোচনা করছি ৩২ ধারা সংশোধন অনুসারে ম্যাজিস্ট্রেটগণ কোন কোন দণ্ড দিতে পারেন। ৫ সংঘনিরু সহ ৫ বছর ৫ লক্ষ টাকা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারেন ৩ বছর ৩ লক্ষ টাকা, এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারেন ২ লক্ষ ২ বছর ২ লক্ষ টাকা জরিমানা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি ৪র্থ অধ্যায়, ধারা হচ্ছে ৪২ থেকে ৪৫, যার বিষয়বস্তু হচ্ছে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারীকে সাহায্য ও তথ্য সম্পর্কিত। এই সাহায্য এবং তথ্যটা কে করবে? সাহায্য এবং তথ্যটা করবে জনসাধারণ। এই জনসাধারণ এই অধ্যায় এবং এই যে ৪২ থেকে ৪৫ ধারা অনুসারে একটা আইন করে জনসাধারণের উপর কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বগুলা কি? দায়িত্বগুলা হচ্ছে অপরাধ এবং অপরাধী সম্পর্কে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে তথ্য দিবে, এবং পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সাহায্য চাইলে তারা সাহায্য করবে। এই সাহায্যটা কারা করবে? সাহায্যটা করবে হচ্ছে জনসাধারণ। ৪২ ধারার বিষয়বস্তু হচ্ছে জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে। এভরি পারসন ইজ বাউন্ড টু অ্যাসিস্ট এ ম্যাজিস্ট্রেট অ্যান্ড পুলিশ অফিসার। অর্থাৎ এখানে বাধ্য করার কথা বলা হয়েছে, অর্থাৎ ওনারা জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। ৪২ দ্বারা যদি আমরা শুরু করার আগে আর কিছু আমরা ভাষ্যর ভিত্তিক আলোচনা করি, তাহলে কি বলছে? ভাষ্যতে স্পষ্ট বলা আছে যে কারণ জনসাধারণের সাহায্য ছাড়া পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে না। অর্থাৎ পুলিশের উপর যে দায়িত্বটা দেওয়া আছে এই দায়িত্বটা হুবহু পালন করতে গেলে অবশ্যই জনসাধারণের তথ্য বা সাহায্য লাগবে। সেই ক্ষেত্রে এই যে ৪র্থ অধ্যায় ৪২ থেকে ৪৫ নম্বর অধ্যায় করে সরকার কি করছে? জনসাধারণের উপরে কিছু দায়িত্ব অর্পণ করছে। এই দায়িত্বগুলো ৪২ ধারার মধ্যে যদি এখন আমরা যাই, ৪২ ধারা বলা আছে জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে। এই সাহায্যটা কিভাবে করবে? সাহায্য করবে হচ্ছে যদি কোনো নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, অনলাইনে এখানে এমসিকিউ গুলা মনে রাখতে হবে। এমসিকিউ গুলা মনে রাখতে হবে যে এমসিকিউ যেগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার এই যে আমরা পড়ার মধ্যে যে এমসিকিউ গুলা দেখতেছি, যে জনসাধারণ কাকে সাহায্য করবে? পুলিশ অফিসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন যদি আপনাকে এমসিকিউ দেয় যে কোন ধরনের ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ সাহায্য করবে, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট যেই সাহায্য চাক তাকে সাহায্য করবে। তারপরে যদি পুলিশ অফিসারের কাছে আসে, তাহলে পুলিশ অফিসার যখন সাহায্য চাবে সেক্ষেত্রে সাহায্য করতে হবে এবং সাহায্য করতে বাধ্য। এখন প্রশ্ন হলো যে এই সাহায্যটা পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট কার কাছে চাইবে? তখন আপনার যদি একজন প্রতিবন্ধী লোক আছে, আপনি তার কাছে চান, তাহলে কি সে সাহায্য করতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে আপনাকে সাহায্য চাইতে হবে একজন সুস্থ সবল লোকের কাছে, যে ক্ষেত্রে সে আপনাকে সাহায্য করতে পারে। এখন যদি আপনি একজন মহিলার কাছে সাহায্য চান, তখন মহিলা তো সবসময় সাহায্য করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি মহিলার কাছে সাহায্য না চাওয়াটাই বেস্ট। ৪২ ধারা হচ্ছে জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে ২টা ক্ষেত্রে, কিন্তু এই ২টা ক্ষেত্রের ভিতরে আমাদের ৪টা কথা বলা আছে: আসামি গ্রেপ্তার এবং পলায়ন রোধে। এখন যদি আমরা এই ২টারে যদি ভাঙি, তাহলে কিন্তু ২টা হচ্ছে।
কিন্তু আপনার 42-এর কতে বলা আছে যে আসামি পলায়ন রোধ এবং গ্রেপ্তারের ক্ষেত্রে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। হতে বলা আছে যে জনসাধারণ শান্তিভঙ্গের আশঙ্কা এবং সরকারি সম্পত্তি রক্ষা করতে সাহায্য করতে বাধ্য। জনসাধারণ শান্তি রক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষা করতে সাহায্য করতে বাধ্য। এখন যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন দেয় যে জনসাধারণ কয়টি ক্ষেত্রে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, তাহলে আপনি বলবেন যে দুইটি ক্ষেত্রে, আসামি গ্রেপ্তার ও পলায়ন রোধ এবং সরকারি সম্পত্তি রক্ষা এবং শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে সেটা প্রতিরোধ করতে সাহায্য করতে বাধ্য। 42-এর ক এবং খ দুইটা বিষয় স্পষ্টভাবে বলা আছে। এখন প্রশ্ন হলো যে আপনি কোন কোন বিষয়ে সাহায্য চাইতে পারেন। আমরা তো পড়লাম এই যে দুইটা বিষয়, যে আসামি গ্রেপ্তার এবং পলায়ন। এখন আপনাকে প্রশ্ন করলো যে পুলিশ অফিসার কি কোনো জনসাধারণের নিকট আসামির ঠিকানা বা সাক্ষী সংগ্রহ করার জন্য সাহায্য চাইতে পারে? সেই ক্ষেত্রে স্পষ্ট বলা আছে যে ফেরারি আসামি খুঁজে দেওয়া বা তার ঠিকানা বাইর করে দেওয়া জনসাধারণের বাধ্য নয়, এবং কোনো মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে জনসাধারণ বাধ্য নয়। এখন আপনাকে এমসিকিউ প্রশ্ন দিল হচ্ছে যে একজন পুলিশ অফিসার ক নামক একজন সাধারণ নাগরিকের কাছে মামলার সাক্ষী হিসেবে আহ্বান করে, সেই ক্ষেত্রে উক্ত জনসাধারণ সেই সাক্ষীকে হাজির হতে বা হাজির না করলে উক্ত জনসাধারণ কি অপরাধ হবে? সহজভাবে বলি যে পুলিশ অফিসার সাদিক তালুকদার আমার ব্যাচমেট, এবং সে পুলিশ অফিসার, সে সাহায্য চাইলো কার কাছে? আলামিন রিপনের কাছে। আলামিন রিপনকে বললো যে আপনি আমার মামলার একজন সাক্ষী এনে দেন। তখন আলামিন রিপন বললো যে আমি সাক্ষী এনে দিতে বাধ্য না, আমি পারবো না। এখন যদি সাদিক তালুকদার গিয়ে যদি আলামিন রিপনের উপরে কোনো অ্যাকশন নেয় তাহলে তার এটা বেআইনি হবে, কারণ সাক্ষী সংগ্রহ করে দেওয়া এবং ফেরারি আসামির ঠিকানা খুঁজে দেওয়া এটার জন্য জনসাধারণ বাধ্য নয়। এটা হচ্ছে 42 ধারার মূল বিষয়, তার সাথে স্পষ্টভাবে সেটা বলা আছে। মোস্তফা কামাল, হ্যাঁ মিউট করে দাও, ঠিক আছে। তারপরে হচ্ছে 42 ধারা। 43 ধারার মধ্যে যদি আমরা এখন যাই তাহলে ফৌজদারি কাজ যদি 42 ধারার কি আর কারো কোনো প্রশ্ন আছে, কোনো বুঝতে অসুবিধা আছে? না থাকলে একটু ওই যে কমেন্টে লিখে দিবেন যে সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখন 43 ধারা যাই। 43 ধারা হচ্ছে পুলিশ তো 42 ধারা সাহায্য চাইলো, এখন 43 ধারা কি আছে যে জনসাধারণকে সাহায্য করবে। জনসাধারণকে কে সাহায্য করবে? জনসাধারণ। সেটা কোন ক্ষেত্রে সাহায্য করবে? 43 ধারা, যেমন মোস্তফা কামাল হচ্ছে একজন পাবলিক, আদালত মোস্তফা কামালের নামে একটা পরোয়ানা দিছে, সেই পরোয়ানাটা যখন মোস্তফা কামাল নিজে তামিল করতে যাবে বা তার জায়গার মধ্যে গেছে, সে এখানে উপস্থিত আছে, সেই ক্ষেত্রে মোস্তফা কামাল কি করলো? সাদিক তালুকদারের কাছে সাহায্য চাইলো যে আমাকে রেদওয়ানুল করিমকে গ্রেফতার করতে সাহায্য করো, পরোয়ানা বলে। সেই ক্ষেত্রে সাদিক তালুকদার মোস্তফা কামালকে সাহায্য করবে কোনটা কার্যকর করার জন্য? গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য। যখন মোস্তফা কামালের নামে আদালত একটা গ্রেফতারি পরোয়ানা দিছে যে আপনি এই পরোয়ানাটা তামিল করুন, সেই ক্ষেত্রে এই পরোয়ানা কার্যকর করার জন্য মোস্তফা কামাল সাদিক তালুকদারের কাছে সাহায্য চাইতে পারে, এবং সাদিক তালুকদার সেই ক্ষেত্রে মোস্তফা কামালকে সাহায্য করবে, তাছাড়া অন্য কোনোভাবে সে সাহায্য করতে বাধ্য না। 43 ধারা। 42 ধারা হচ্ছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট, 43 ধারা হচ্ছে জনসাধারণ, জনসাধারণকে সাহায্য করবে। জনসাধারণ জনসাধারণকে সাহায্য করবে, এটা হচ্ছে 43 ধারা। আর 42 ধারা হচ্ছে জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা 44 ধারা যাই, নাকি আমরা 42-এর কিছু প্রশ্ন করবো, এমসিকিউ করব?
আচ্ছা, তাহলে আমরা 44-এ যাই। করেন স্যার। আচ্ছা, তাহলে 42-এর এমসিকিউ কমেন্টে সবাই উত্তরটা লিখে দিবেন। জনসাধারণ নিকট, জনসাধারণের নিকট কে কে সাহায্য চাইতে পারেন? ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ ও নির্বাহী পুলিশ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আপনি বলছেন, ভালো করছেন, কিন্তু এখানে আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেটও সাহায্য চাইতে পারেন। হ্যাঁ। এই জন্য এই যে অপশন গুলা দেওয়ার সুযোগ দিবেন, অপশন গুলা দেওয়ার সুযোগ দিবেন, তাহলে মনে করেন যে সহজ। নাজিমুদ্দিন, আপনি মিউট করে দেন। তারপর হচ্ছে 42 ধারায় কয়টি ক্ষেত্রে জনসাধারণের নিকট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার সাহায্য চাইতে পারেন? 2টি, 3টি, 4টি, গুণ 5টি? এটা তো গুণ 2টি। 2টি। জনসাধারণের নিকট পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট 2টি বিষয়ে সাহায্য চাইতে পারেন। এই 2টা বিষয় কি কি? আসামি গ্রেপ্তার এবং পলায়ন রোধ, এবং 2 নম্বরটা হচ্ছে শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি সম্পত্তি রক্ষা। 2টা বিষয় হচ্ছে আসামি গ্রেপ্তার এবং পলায়ন রোধ, আর 2 নম্বরটা হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে। জনসাধারণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? আসামির ঠিকানা বাহির করে দিতে, মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে, গ্রেফতার পলায়ন রোধ করতে। ক এবং খ। জনসাধারণ সাক্ষী জোগাড় করে দিতে। জনসাধারণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? সাক্ষী জোগাড় করার ক্ষেত্রে। হ্যাঁ, সাক্ষী জোগাড় করে দিতে এবং ফেরারি আসামির ঠিকানা বাহির করে দিতে, সেই ক্ষেত্রে জনসাধারণ সাহায্য করতে বাধ্য নয়। 43 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 43 ধারা বলা আছে যে জনসাধারণকে সাহায্য করবে কোন ক্ষেত্রে? পরোয়ানা কার্যকরী করতে, ফেরারি আসামিকে ধরে দিতে, পরোয়ানাবিহীন সাহায্য চাইলে, একটিও না। গ্রেপ্তারি পরোয়ানা আসামিকে ধরে দিতে। হ্যাঁ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে। যখন মুস্তফা কামালের নামে একটা গ্রেফতারি পরোয়ানা দিছে যে মুস্তফা কামাল আপনি এটা তামিল করবেন, এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে দেওয়ার জন্য যদি মুস্তফা কামাল কোনো জনসাধারণ নিকট সাহায্য চায়, সেই ক্ষেত্রে জনসাধারণ মুস্তফা কামালকে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য সাহায্য করবে। 43 ধারা। তাহলে আমরা এখন 44 ধারায় যাই। 44 ধারা হচ্ছে জনসাধারণ, ও আচ্ছা, এখানে একটা জিনিস বাকি আছে, মনে করেন যে সে সাহায্য করলো না, 42 ধারায় জনসাধারণ সাহায্য করলো না, সেই ক্ষেত্রে তার অপরাধ কত ধারায় হবে? তার কি অপরাধ হবে? হ্যাঁ, অপরাধ হবে। অপরাধটা হচ্ছে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক যদি কেউ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য না করে, সেই ক্ষেত্রে তার অপরাধ হবে দণ্ডবিধি আইনের 187 ধারা। আবার পাবলিককে সে সাহায্য করে এটা কিন্তু তার অপরাধ হবে না, এটা সে করতেও পারে নাও করতে পারে, কিন্তু বলা আছে যে সাহায্য করবেন, চাইলে সে করতে পারে। তাহলে 42 ধারার ক্ষেত্রে যদি সে জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য না করে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক। এটা হচ্ছে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা বা উভয়দণ্ড হইতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 44 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 44 ধারায় জনসাধারণ কতিপয় অপরাধ, অর্থাৎ যেটা দণ্ডবিধি আইনের 121, 121-এর ক, শর্ট হাইফেন ক, 123,
124, 124-এর শর্ট হাইফেন ক, 125, 126, 130, 143, 144, 145, 147, 148, 302, 303, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 456, 457, 458, 459, 460 দ্বারা অপরাধ সেই সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। এখানে মোট আমরা ধারা পড়লাম কয়টা? মোট ধারা পড়লাম হচ্ছে 35টা। এখন যদি না আপনাকে প্রশ্ন করে যে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ দিবেন কয়টি ক্ষেত্রে, প্রশ্ন কি বোঝা গেল? জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন কয়টি ক্ষেত্রে বা কয়টি অপরাধের সংবাদ দিবেন বা দিতে বাধ্য, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনাকে প্রশ্ন দিল হচ্ছে 17টা, 18টা, 21টা, 35টা, তাহলে আপনি কি কয়টা ধারার কথা লিখবেন? একটু কন্টেস্ট করেন। 35টা। 35টা। দণ্ডবিধি আইনের 35টা ধারার কথা বলা আছে, যে এই 35টা ধারায় যদি কেউ অপরাধ করে বা অপরাধ করেছে বলে গণ্য হয়, সেই ক্ষেত্রে ওই বিষয়ে সংবাদ দিবেন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে। এই ধারাগুলা কি? 121 থেকে 126 পর্যন্ত, 30 পর্যন্ত। 121, এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ, 6ষ্ঠ অধ্যায়ের অপরাধ। তারপরে 143 থেকে 148 পর্যন্ত, এটা হচ্ছে 8ম অধ্যায়ের অপরাধ, বেআইনি সমাবেশ সম্পর্কিত, দাঙ্গা সম্পর্কিত। 302, 303, 304, এটা হচ্ছে খুন, খুন, খুনের, তারপরে খুন সহ খুনের শাস্তি। তারপরে হচ্ছে যদি কেউ খুনের শাস্তি করার পরে 303 আবার কাউকে অ্যাটেম্প নেয়, সেক্ষেত্রে তার শাস্তি 303। এবং 304 হচ্ছে নরহত্যা, অর্থাৎ মানব দেহ সম্পর্কিত অপরাধ, 302 থেকে 304। 382 হচ্ছে 17তম অধ্যায়, এটা হচ্ছে সম্পত্তি সম্পর্কিত। তারপরে 392, 93, 94 থেকে হচ্ছে 435, 36, এগুলো হচ্ছে অনিষ্ট সম্পর্কিত। এবং 449 হচ্ছে বলপূর্বক গ্রহণ, 450 হচ্ছে বল প্রয়োগ এবং আক্রমণ। তারপরে হচ্ছে 496, 97, এগুলো হচ্ছে অনধিকার গৃহে প্রবেশের। এইসব অপরাধ যদি কেউ করে, সেই ক্ষেত্রে তারা এটা সম্পর্কে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে সংবাদ দিবেন। এই সংবাদগুলা দেওয়ার প্রেক্ষিতে যদি কেউ না দেয়, এখন এই সংবাদগুলা দিবে কে? এই সংবাদগুলা দেওয়ার মতো তো লোক লাগবে। এই সংবাদগুলা দিবে কে? জনসাধারণ। অর্থাৎ পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি, না সরি, এটা হচ্ছে জনসাধারণ বলছে নিম্নলিখিত অপরাধের সংবাদ পাইলে সেই ক্ষেত্রে অপরাধের সংবাদ দিবেন ম্যাজিস্ট্রেটকে, পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট। এখন আপনি ম্যাজিস্ট্রেট পাইছেন না, তাহলে কার কাছে দিবেন? পুলিশ অফিসারের কাছে দিবেন। তারপরে হচ্ছে বাংলাদেশের ভিতরে যেটা করলে অপরাধ, সেটা যদি দেশের বাহিরেও করে, তাহলে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। এখন আপনি জানছেন যে আপনার পাশের বাসার একজন লোক, সে বিদেশে একজন ব্যক্তিরে খুন করিয়ে দেশে আসছে, তাহলে এটা আপনি এটা জানছেন। জানছেন, এখন এটা আপনার কাকে জানাবেন? আপনি পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট, যে আপনার কাছে সহজ হয়, সেই ক্ষেত্রে আপনি তারে উক্ত সংবাদটা দিবেন। এখন আমরা ফৌজদারি কার্যবিধি 44 ধারা থেকে দুইটা এমসিকিউ করি। এমসিকিউ গুলা উত্তর একটু কমেন্টে দিয়ে দিবেন, বা যারা পারবেন সরাসরি দিয়ে দিবেন। ফৌজদারি কার্যবিধি 44 ধারায় জনসাধারণ কয়টি অপরাধের সংবাদ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে দিবেন? 17, 22, 27, 35। 35। 35টা, গুড, ভালো ছিল। তারপর হচ্ছে জনসাধারণ সংবাদ দিবে নিম্নলিখিত কার নিকট? নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেট কাছে হয়, অর্থাৎ নিকটতম ম্যাজিস্ট্রেট, অথবা ক এবং গ। নির্বাহী ম্যাজিস্ট্রেট। না, ক এখানে এবং গ।
ক এবং গ। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি আপনার কাছে থাকে তাহলে তারে দিবেন, অথবা নিকটতম ম্যাজিস্ট্রেট। নিকটতম ম্যাজিস্ট্রেট তো মনে হয় যে বিচারিক ম্যাজিস্ট্রেটও থাকতে পারে, কারণ বিচারিক ম্যাজিস্ট্রেট তো আর এখানে আসবে না, সে তো হচ্ছে আদালতের ভিতরে। এই জন্য আপনি দিবেন ক এবং গ, অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট আমার কাছে আছে তারে দিবেন, অথবা না পারলে আপনি আমাদের যেহেতু ইউএনও সাহেব হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনাকে দেওয়া যাইতে পারে। যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা নিকটতম ম্যাজিস্ট্রেট না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি জনসাধারণ কার নিকট সংবাদ দিবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর, এএসআই, কার নিকট দিবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর, এএসআই, কার নিকট সংবাদ দিবেন? সবার কাছেই স্যার। না না, এখানে তো আমি তো সবার কাছে তো আমি বলি নাই। আপনার 44 ধারার মধ্যে বলা আছে পুলিশ অফিসার। যদি এখানে নিচের মধ্যে সবার একটা বা সবাই থাকতো, সেই ক্ষেত্রে আপনি সবাই দিতে পারবেন। যেহেতু স্পেসিফিকলি এখানে বলে দিয়েছে 4টা কলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর, এএসআই, যেহেতু আমার বইয়ের মধ্যে পুলিশ অফিসার লেখা আছে, সেই ক্ষেত্রে আমি পুলিশ অফিসারটাই সঠিক উত্তর দেব, কারণ আমি আমার বইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু এটা আমার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা। কিন্তু আমরা জানি কি, যে পুলিশ অফিসার উনিও তো পুলিশ অফিসার, এএসআই ও পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর ও পুলিশ অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ অফিসার। এর নিচে যদি একটা কলাম থাকতো যে সবাই, সেই ক্ষেত্রে আপনি সবাইটা দিতে পারতেন। কিন্তু যেহেতু এখানে পুলিশ অফিসার একটা আলাদা কলাম দিছে, সেই ক্ষেত্রে আপনাকে বইয়ে যে পুলিশ অফিসার আছে আপনি সেইটাই দেবেন। বোঝা গেল? ঠিক আছে। 44 দ্বারা নেক্সট এমসিকিউ হচ্ছে যে দেশের বাইরে যেই কাজ করলে অপরাধ, সেটা যদি দেশের ভিতরে করে তাহলে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। এমন একটা সংবাদের প্রেক্ষিতে আপনি নিকটতম প্রতিবেশী হিসেবে কার নিকট সংবাদ প্রেরণ করবেন? আপনি নিকটতম প্রতিবেশী, যে ব্যক্তি আপনার প্রতিবেশী দেশের বাইরে একটা অপরাধ করে আসছে, সেই অপরাধটা বাংলাদেশে করলেও মনে করেন যে একজন বাইরের একজন লোককে খুন করে সে বাংলাদেশে আসছে, আপনি এই সংবাদটা পাইছেন, সেই ক্ষেত্রে আপনি এই সংবাদটা কার কাছে দিবেন? ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ক ও খ, একটিও না। কার নিকট দিবেন? ম্যাজিস্ট্রেট। না, আপনার এখানে বলা আছে পুলিশ ও ম্যাজিস্ট্রেট। পুলিশ ও ম্যাজিস্ট্রেট, আপনি এই দুইজন, পুলিশ এবং ম্যাজিস্ট্রেট দুইজনের নিকটই ক সংবাদ দিবেন। ক ও খ। ক ও খ, পুলিশ এবং হুম। ম্যাজিস্ট্রেট আপনি দুইজনকেই সংবাদ দিবেন। এখন ম্যাজিস্ট্রেট তো আপনি পাবেন না, তাহলে পাবেন কার নিকট? অথবা আপনি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের বাসার পাশেই আপনার বাসা, আপনার কাছে ম্যাজিস্ট্রেটটাই সবচেয়ে বেস্ট, আপনি কি করলেন, উনার কাছে গিয়ে সংবাদটা দিলেন। অথবা আপনার বাসাটা হচ্ছে থানার পাশে, অথবা আপনার বাসাটা হচ্ছে মনে করেন যে আপনি রাস্তায় দিয়ে ডিউটি করতেছেন, এরকম খবর পাইছেন, তখন আপনি টহল গাড়ির অফিসারকে বলে দিলেন যে স্যার এইরকম একজন লোক করে আসছে। সেই ক্ষেত্রে আপনার এই দুইজন ব্যক্তিকে সংবাদ দিতে হবে, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার, যেইটা আপনার হ্যালো জন্য। স্যার, অনুমতি দিলে একটা কথা বলবো স্যার। জি বলেন প্লিজ। জনসাধারণ কোন অপরাধ সংগঠনের সংবাদ পেলে তা পুলিশ অফিসার ও ম্যাজিস্ট্রেটকে জানাবেন, এক কথায় শেষ। এটা এইভাবে বলবেন আর কি স্যার, একটু বোঝাই আমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্যই তো 44 ধারাটা ওই যে বললাম যে জনসাধারণ যখন কোনো অপরাধ হয়, এই যে 35টা ধারা বললাম, রাষ্ট্রদ্রোহিতা, বেআইনি সমাবেশ, খুন, তারপরে হচ্ছে নরহত্যা, চুরিকালে আঘাত প্রদান, এরপরে দস্যুতা, ডাকাতি, ছিনতাই, এরপরে হচ্ছে চোরের সদস্য ডাকাতির সদস্য হওয়া, তারপরে হচ্ছে অনিষ্ট, বলপূর্বক সম্পত্তি কি হয় বল প্রয়োগ, তারপরে হচ্ছে আপনার এই অনধিকার প্রবেশের যেসব অপরাধগুলো আছে, সেই সব অপরাধ যদি কেউ করে, সেই ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন 44 দ্বারা। শুধু এই যে 35টা বিষয় এটা একটু মনে রাখবেন, যে 35টা অপরাধ হলে সেই বিষয়ে সংবাদ দিবেন 44 দ্বারা, ফৌজদারি কার্যবিধি আইনের 45 দ্বারা।
কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন। এই কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ, এটা হচ্ছে গ্রাম প্রধান, হিসাবনবিশ, জমির মালিক এবং অন্যান্য ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। এই কতিপয় ব্যক্তিগুলো একটু মনে রাখবেন। গ্রামের গ্রাম প্রধান, হিসাবনবিশ, চৌকিদার, পুলিশ অফিসার, জমির মালিক, দখলদার, এজেন্ট বা অস্থায়ী বাসিন্দা। আপনি ভাড়াটিয়া, আপনাকে সংবাদ দেবেন না? অবশ্যই দিবেন। এই যে কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন, এখন এই কতিপয় ব্যক্তিগুলা কারা? গ্রাম প্রধান, হিসাবনবিশ, জমির মালিক, পুলিশ অফিসার। আপনি পুলিশ অফিসার, মনে করেন যে আপনি ছুটিতে গেছেন, এখন আপনার বাসার পাশে একটা সমস্যা হয়েছে বা আপনার গ্রামে একটা সমস্যা হয়েছে, আপনি কি সংবাদ দিবেন না? আপনি সংবাদ দিতে বাধ্য। আপনি সংবাদ দিতে বাধ্য। আপনার গ্রামে একটা ঘটনা ঘটছে, এই জন্য আপনি সংবাদ দিতে বাধ্য। ইউ বাউন্ড ইনফরমেশন টু পুলিশ অফিসার এন্ড ম্যাজিস্ট্রেট। বাউন্ড অর্থাৎ আপনি বাধ্য, আপনাকে আইন বাধ্য করে দিছে, আপনি সংবাদ দিতে হবে। সে এখন কি কি অপরাধের দিবেন, কি কি অপরাধের দিবেন, অপরাধগুলো আমরা একটু বলি। যেহেতু আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে 40 মিনিটের, যদি কেউ পরবর্তীতে ক্লাস করতে ইচ্ছুক হন তাহলে জানাবেন, তাহলে আর একটা লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। আর কম পড়ে যদি আমরা পড়াটা মনে রাখতে পারি তাহলে এটাই আমাদের জন্য বেস্ট। অর্থাৎ বেশি পড়লাম কিন্তু আমি পড়াটা নিতে পারলাম না, সেই ক্ষেত্রে আমাদের জন্য লস। আমরা কম পড়বো কিন্তু পড়াটা যাতে একবারে ক্লিয়ার হয়, এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? তারপর হচ্ছে এখন কি সংবাদগুলো দিবেন কি? আমার গ্রামের ভিতর দিয়ে ট্রাক যাচ্ছে, ডাকাত, পলাতক আসামি, ঘোষিত অপরাধী, এইরূপ ব্যক্তি যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সংবাদ দিবেন। ট্রাক, ডাকাত, পলাতক আসামি, ঘোষিত অপরাধী, সেই সম্পর্কে সংবাদ দিবেন। তারপরে কি হচ্ছে? গ্রামে বা গ্রামের পাশে জামিন অযোগ্য অপরাধ, যেটা দণ্ডবিধি আইনের 143, 144, 145, 147 বা 148 দ্বারায় অপরাধ। এই যে 5টা দ্বারা বললাম, কি হয়েছে? বেআইনি সমাবেশ ও দাঙ্গা সম্পর্কিত অপরাধ করতেছে বা করার উদ্দেশ্যে সমবেত হয়েছে, সেই ক্ষেত্রে তাদের বিষয়ে সংবাদ দিবেন। 3 নাম্বার কি হয়েছে? যে গ্রামে লাশ, অপমৃত্যু বা একটা লাশ পাওয়া গেছে বা কোনো ব্যক্তি নিখোঁজ হয়েছে, সেই সম্পর্কে সংবাদ দিবেন। 4 নম্বরে কি বলছে? দণ্ডবিধি আইনের মুদ্রা সম্পর্কিত অপরাধ, অর্থাৎ 231 থেকে আপনার 238, এগুলো হচ্ছে মুদ্রা সম্পর্কিত অপরাধ। 231, হ্যাঁ 231 থেকে 200, এগুলো হচ্ছে মুদ্রা সম্পর্কিত অপরাধ। সেই সব অপরাধের সংবাদ দিবেন। অথবা খুন হয়েছে, অপরাধজনক নরহত্যা হয়েছে, চুরি, দস্যুতা, ডাকাতি, তারপরে হচ্ছে আপনার অনধিকার গৃহে প্রবেশ, রাত্রিবেলা শীতল চুরি, অথবা জাল নোট, ব্যাংক নোট যেটা বলে, এই ব্যাংক নোট যদি কেউ রাখে অথবা এটা রাখার উদ্দেশ্যে ব্যবহার করে, সেই ক্ষেত্রে আপনি সংবাদ দিবেন। তারপরে বলা হয়েছে শান্তিরক্ষা অপরাধ সম্পর্কিত অপরাধ, সম্পত্তির নিরাপত্তা ব্যাহত করতে এমন সংবাদ। তাইলে আমরা 45-এর ক, খ, গ, ঘ, ঙ, চ, এই যে 5টা জিনিস বললাম, তাহলে প্রথমটা কি হইলো? যে আপনি গ্রামের হিসাবনবিশ, গ্রাম পুলিশ অফিসার, জমির মালিক, দখলদার, এজেন্ট হিসেবে সংবাদ দিবেন। কি কি অপরাধ? ঠক, ডাকাত, পলাতক আসামি, ঘোষিত অপরাধী, এই সম্পর্কে সংবাদ দিবেন। ঘতে কি বলছে? জামিন অযোগ্য অপরাধ, অর্থাৎ দণ্ডবিধি আইনের 143, 44, 45, 47, 48 ধারার যে অপরাধের উদ্দেশ্যে সমবেত হয়েছে, সেই বিষয়ে সংবাদ দিবেন। গতে কি বলছে? লাশ, অপমৃত্যু লাশ বা নিখোঁজ ব্যক্তি সম্পর্কে সংবাদ দিবেন। মুয়াতে কি বলছে? দণ্ডবিধি আইনের 12 অধ্যায় 231 থেকে 238, তারপরে হচ্ছে আপনার খুন, অপরাধজনক নরহত্যা, চুরির আঘাত প্রদান, দস্যুতা, ডাকাতি, তারপরে হচ্ছে এই চোরের দলভুক্ত হওয়া, অনিষ্ট, এইসব বিষয় আপনি অনধিকার প্রবেশের সাথে জড়িত ব্যক্তি অথবা জাল নোটের খাস কারবার করে ভেজাল জিনিস রাখে, সেই সম্পর্কে সংবাদ দিবেন। শান্তিরক্ষা সম্পর্কিত বিষয়ে সংবাদ দিবেন। তারপরে 2-এর ওতে বলছে গ্রাম বলতে জমির মালিক, জমি ইত্যাদি বোঝায়।
2 এর আতে বলছে অপরাধী হিসেবে ঘোষিত ব্যক্তি। এখন যদি না আপনাকে সংজ্ঞা দেয় যে অপরাধী হিসেবে ঘোষিত ব্যক্তি বলতে কি বুঝেন বা এটার দ্বারা কত, সেই ক্ষেত্রে আপনি কোনটা লিখবেন? অপরাধী হিসেবে ঘোষিত ব্যক্তি যদি না আপনাকে দেয়, সেই ক্ষেত্রে আপনি কোনটা লিখবেন? রেদওয়ানুল করিম। অপরাধী বলতে ঘোষিত হচ্ছে ফৌজদারি কার্যবিধি 45-এর 2-এর আতে বলা আছে এটার সংজ্ঞা। প্রক্লেমড অফেন্ডার হচ্ছে ঠিক। সরকার কর্তৃক 302 দ্বারা, 304 দ্বারা, 382, 392, 393, 394, 95, 96, 97, 98, 99, 402, 435, 436, 449, 450, 457, 458, 459, 460 দ্বারায় যে অপরাধগুলো শাস্তিযোগ্য সেই সব অপরাধীকে সরকার অপরাধী হিসেবে ঘোষিত করতে পারেন বা প্রক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করতে পারেন। এখন যদি অপরাধী হিসেবে ঘোষিত ব্যক্তির সংজ্ঞা আসে তাহলে আপনাকে লিখতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 45-এর 2-এর-আ সরেও সরে আ। সেই ক্ষেত্রে আপনাকে এটা লিখতে হবে। 45 দ্বারাটা কি বোঝা গেল? ফৌজদারি কার্য সঠিক। ফৌজদারি কার্যবিধি আইনের 45 ধারায় কে কে সংবাদ দিতে বাধ্য? একটু নামগুলা বলেন। গ্রাম প্রধান, হিসাবনবিশ, জমির মালিক ও অন্যান্য কতিপয় ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের সংবাদ পেলে দ্রুত নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে জানাবেন। সঠিক। হিসাবনবিশ, গ্রাম প্রধান, চৌকিদার, তারপরে হচ্ছে পুলিশ অফিসার, জমির মালিক, অফিসার। দখলদার বা অস্থায়ী বাসিন্দা। এটাও মনে রাখবেন, অস্থায়ী বাসিন্দা অর্থাৎ ভাড়াটিয়া যে উনিও সংবাদ দিতে বাধ্য। কোন কোন অপরাধের সংবাদ দিবেন? ঠগ, ডাকাত, পলাতক আসামি, ঠগ, ডাকাত, পলাতক আসামি অথবা ঠক। দূষিত ঠক অপরাধ। 410 কি ঠক? ওই যে ঠক তো আসলে স্যার খুন না। না না, ঠগ হচ্ছে কি ওই যে 300, আপনার 310-এ যে ঠগের হ্যাঁ, ঠক। 310-এ। ঠক হ্যাঁ, বলতে ওই যে অপরাধ, ঠগ খুন হচ্ছে, অথবা ওই যে উপায়গত ভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা আর কি। হ্যাঁ, এক বা একাধিক ব্যক্তির সাথে মিলামেশা করে এবং কি করে হ্যাঁ, হ্যাঁ। অপরাধজনক নরহত্যা বা মনুষ্য হপন করে। মনুষ্য অপহরণ, ওই যে, হ্যাঁ হ্যাঁ সঠিক স্যার। মনুষ্য অপহরণ বা অপরাধজনক নরহত্যা করার জন্য এক বা একাধিক ব্যক্তির সাথে মিলিত হয়, সেই হ্যাঁ হ্যাঁ। ব্যক্তিকে ঠগ বলে। বলে ঠিক আছে, এটা যাবে, হ্যাঁ সঠিক স্যার, যাবে যাবে। ঠগ, ডাকাত, পলাতক আসামি, ঘোষিত অপরাধী। দুঃখিত এইরূপ অপরাধী, সন্দেহ হ্যাঁ। করলে সেই ব্যক্তি সম্পর্কে সংবাদ দিবেন। তারপরে হচ্ছে যে আপনার বাড়ির পাশে কি হয়েছে, কতিপয় ব্যক্তি অপরাধ এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা সংগঠন করার জন্য সমবেত হয়েছে, সেই সম্পর্কে সংবাদ দিবেন। 141, 43, 46, 48 দণ্ডবিধি। 43, 44, 45, 44, 40, 45। 48, এই 5টা বিষয়। আচ্ছা। 143, আর একটা তথ্য রাখতে 144। পারবো স্যার, যদি হুম হুম। একটু অনুমতি দেন। জি। এটা তো রাজনীতির মামলা, তো এটা বর্তমানে যাচ্ছে ডেভিল। হুম। তাহলে এটা তো সঠিক না স্যার? কোনটা? এই যে ধারাগুলো আর কি, যেটা রাজনীতির মামলা, যেটা ডেভিল হান্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ডেভিল তো আপনি হান্টে তো এটা যাচ্ছে। এটা তো আপনি সংবাদ দিবেন। ডেভিল হান্টের সাথে তো হ্যাঁ এটা যায়, আপনি সংবাদ দিবেন। হ্যাঁ, ডেভিল হান্টে যাতে এটা যায় স্যার, সঠিক। হ্যাঁ, সঠিক। কারণ ডেভিল হান্টের সাথে তো এটা যায়, এটা আপনি সংবাদ দিবেন, কারণ এই জন্যই তো বলা আছে যে আপনি এটা সংবাদ দিতে বাধ্য। বাধ্য। হ্যাঁ, এই জন্যই তো বলা আছে এটা সংবাদ দিতে বাধ্য। তারপরে প্রক্লেমড অফেন্ডার অর্থাৎ ঘোষিত অপরাধী, এটার সংখ্যাটা কিন্তু মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ক্লাসটা একবারে শেষ পর্যায়ে চলে আসছে, 1 মিনিট 30 সেকেন্ড আছে। এটা হচ্ছে প্রক্লেমড অফেন্ডার অর্থাৎ সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। ওই যে আমরা যে 35টা ধারা পড়ছি, এই 35টা ধারার মধ্যে আপনি চুরি, দস্যুতা, ডাকাতি, খুন, রাহাজানি
তারপরে অনিষ্ট, এইসব বিষয় যারা করে সেই সকল বিষয়গুলো সম্পর্কে সংবাদ দিতে আপনি বাধ্য, বা তাদেরকে সরকার ঘোষিত অপরাধী করতে পারে। ঠিক আছে, সেই সকল বিষয়গুলো সম্পর্কে সরকার তাদেরকে ঘোষিত অপরাধী করতে পারে। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 45-2 আ, যেটা বলে সরেয়া, সরেও সরেয়া। হুম, সরিয়া। তখন সরেও সরেয়া নাই, এখন ডাইরেক্ট হচ্ছে ও আর আ। সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো 45-2 আ। যদি না পারে 45-2 আ দিতে নাও পারেন, তাহলে অন্তত ফৌজদারি কার্যবিধি 45 ধারাটা লিখে দেন, তাও ইনশাল্লাহ হবে, সমস্যা নাই। ঠিক আছে, তো আজকের মতো এটা এখানেই থাক। স্যার সংজ্ঞাটার জন্য